বাংলা গল্প জেনারেটর। বাজার থেকে ফেরার সময় রিকশাওয়ালা বলল, আপা, আপনার স্বামী এত যত্ন করেন, সব কিছু নিজে কিনে দেন। আমি বুঝতে পারলাম সে ছেলের কথা বলছে। ছেলে হেসে বলল, হ্যাঁ কাকা, আমি আমার বউয়ের খুব যত্ন নেই। আমি চমকে ছেলের দিকে তাকালাম। রিকশাওয়ালা বলল, সুখী সংসার। বাড়ি পৌঁছে রিকশা থেকে নামার সময় ছেলে আমার হাত ধরে সাহায্য করল। ভেতরে এসে জিজ্ঞেস করলাম, বউ কেন বললি? ছেলে কেনাকাটার ব্যাগ রেখে আমার সামনে হাঁটু গেড়ে বসল। বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। আমার হাত কাঁপতে লাগল। সে আমার হাত দুটো ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে নারীকে ভালোবাসে। বাজারের ব্যাগ থেকে সবজির গন্ধ আসছে। ছেলে বলল, এই সবজি দিয়ে তুমি আমার জন্য রান্না কর। স্ত্রী হয়ে আমি তাকে উঠতে বললাম। সে দাঁড়িয়ে আমার কোমরে হাত দিয়ে বলল, মা, রিকশাওয়ালা কাকা ঠিকই বলেছে, আমরা সুখী সংসার করব। আমার শাড়ির আঁচল তার হাতে জড়িয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, নাহিদ আর রিফা। নাহিদ 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিফা 14 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের এই পরিবারটি ছিল অন্য সবার চেয়ে একটু আলাদা। আমাদের বাড়িটি ছিল পুরনো ঢাকার একটি গলিতে। দোতলা এই বাড়িটির দেয়ালে অদ্ভুত সব নকশা খোদাই করা ছিল। স্থানীয়রা বলতো এই বাড়িতে নাকি ভূত থাকে। কিন্তু আমরা এসব কথায় কান দিতাম না। সেদিন সকালে নাহিদ কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা, কলেজের লাইব্রেরিতে একটা পুরনো বই পেয়েছি। ওখানে আমাদের বাড়ির ইতিহাস লেখা আছে। আমি অবাক হয়ে বললাম, কি লেখা আছে? নাহিদ বইটি খুলে দেখাল। সেখানে লেখা ছিল আমাদের বাড়িটি নাকি 200 বছর আগে একজন জমিদারের ছিল। তার নাম ছিল মিরাজ উদ্দিন। তিনি নাকি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। একদিন মিরাজ উদ্দিনের স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। মিরাজ উদ্দিন তার শোকে পাগল হয়ে যান। তিনি বিশ্বাস করতেন তার স্ত্রী এখনও এই বাড়িতে আছেন। প্রতিদিন রাতে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন। স্থানীয়রা বলতো তিনি নাকি সত্যিই তার মৃত স্ত্রীর কণ্ঠস্বর শুনতেন। নাহিদের এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, এসব কুসংস্কার। তুমি এসব নিয়ে মাথা ঘামিজো না। কিন্তু সেদিন থেকে আমার মনে একটা অস্বস্তি কাজ করতে লাগল। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ শুনতে পেলাম কেউ যেন আমাদের বাড়ির ছাদে হাঁটাহাঁটি করছে। আমি রফিককে জাগিয়ে বললাম। সে বলল, নিশ্চয়ই কোনো বিড়াল হবে, কিন্তু সেই শব্দ শুনে মনে হচ্ছিল কোনো মানুষই হাঁটছে। পরের দিন সকালে আমি ছাদে গিয়ে দেখি সেখানে পায়ের দাগ আছে। খুব স্পষ্ট দাগ। আমি রফিককে দেখালাম। সে বলল, হয়তো কোনো চোর এসেছিল, কিন্তু আমার মনে হলো না সেটা চোরের পায়ের দাগ। সেদিন বিকেলে আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। রুমা, রুমা। খুব মিষ্টি একটা মহিলার কণ্ঠস্বর। আমি চারদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি চিৎকার করে নাহিদকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, কি হয়েছে মা? আমি বললাম, কেউ আমার নাম ধরে ডাকছিল। নাহিদ বলল, আমি তো কিছু শুনিনি। সেদিন রাতে আমার স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম একজন সুন্দরী মহিলা আমার কাছে এসে বলছেন, আমি এই বাড়ির আগের মালকিন। আমার নাম সুমাইজা। আমার স্বামী মিরাজ উদ্দিন আমাকে খুব ভালোবাসতেন। আমি মারা যাওয়ার পর তিনি খুব কষ্ট পেয়েছেন। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, আপনি কেন আমার কাছে এসেছেন? সুমাইজা বললেন, আমি চাই আপনি আমার স্বামীর কবর খুঁজে বের করেন। তিনি এই বাড়ির কোথাও চাপা আছেন। ঘুম ভেঙে গেলে আমি ঘামে ভিজে গিয়েছি। আমি রফিককে সব কথা বললাম। সে বলল, এসব তোমার কল্পনা। তুমি ইদানিং বেশি টেনশন নিচ্ছ। কিন্তু আমার মনে হচ্ছিল এটা শুধু স্বপ্ন নয়। পরের দিন আমি নাহিদকে নিয়ে স্থানীয় একজন পুরনো মানুষের কাছে গেলাম। তার নাম করিম সাহেব। তিনি এই এলাকায় ছোটবেলা থেকে থাকেন। আমি তাকে আমাদের বাড়ির কথা জিজ্ঞেস করলাম। করিম সাহেব বললেন, হ্যাঁ, ওই বাড়িতে নাকি মিরাজ উদ্দিন নামে একজন জমিদার থাকতেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি পাগল হয়ে গিয়েছিলেন। একদিন তিনিও হঠাৎ মারা যান। কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি। বলা হয় তিনি নাকি নিজেই নিজেকে কোথাও চাপা দিয়েছেন। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল।
আমি করিম সাহেবকে জিজ্ঞেস করলাম, তাহলে তার লাশ এখনও আমাদের বাড়িতে আছে? করিম সাহেব বললেন, হতেই পারে। তোমরা একবার খুঁজে দেখো। হয়তো বাড়ির নিচে কোথাও আছে। বাড়ি ফিরে আমি রফিক আর নাহিদকে সব কথা বললাম। প্রথমে তারা বিশ্বাস করতে চাইল না। কিন্তু আমি জোর করে বললাম, আমরা একবার খুঁজে দেখি। যদি কিছু না পাই তাহলে এই বিষয়ে আর কথা বলব না। আমরা সেদিন রাতে বাড়ির মেঝে খোঁচা খোঁচা শুরু করলাম। বসার ঘরের একটা জায়গায় মেঝে একটু ভিন্ন রকম মনে হচ্ছিল। সেখানে খোদাই করতে শুরু করলাম। প্রায় 2 ফুট খোদাই করার পর আমরা একটা কাঠের বাক্স পেলাম। বাক্সটি খুলে দেখি সেখানে কিছু পুরনো কাগজপত্র আর একটা ছবি আছে। ছবিটি দেখে আমি চমকে উঠলাম। এটা ছিল মিরাজ উদ্দিন আর তার স্ত্রী সুমাইয়ার ছবি। সুমাইয়াকে দেখে মনে হচ্ছিল আমি তাকে আগে কোথাও দেখেছি। কাগজপত্র পড়ে জানতে পারলাম মিরাজ উদ্দিন তার স্ত্রীর জন্য একটা গোপন চেম্বার বানিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রীর সব স্মৃতি রেখেছেন। আর নিজেও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কাগজে একটা ম্যাপ আঁকা ছিল। সেই ম্যাপ অনুযায়ী গোপন চেম্বারটি ছিল আমাদের বাড়ির পেছনের দেয়ালের ভেতরে। আমরা সেখানে গিয়ে দেয়াল ঠকঠক করে দেখলাম। একটা জায়গা আওয়াজ ভিন্ন রকম হচ্ছিল। আমরা সেই দেয়াল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম। দেয়াল ভাঙার পর দেখি সত্যিই একটা গোপন ঘর আছে। ঘরটি বেশ বড় ছিল। সেখানে একটা খাট, একটা আলমারি আর একটা টেবিল ছিল। খাটের উপর 2টো কঙ্কাল পড়েছিল। একটা পুরুষের আর একটা মহিলার। তাদের হাত একসাথে জড়ানো ছিল। টেবিলের উপর একটা চিঠি ছিল। চিঠিটি পড়ে জানতে পারলাম মিরাজ উদ্দিন তার স্ত্রীর মৃত্যুর পর তার লাশ এই গোপন ঘরে নিয়ে এসেছেন। আর নিজেও তার পাশে শুয়ে আছেন। চিঠিতে লেখা ছিল, আমি আমার প্রিয় স্ত্রী সুমাইয়ার পাশেই মরতে চাই। তাকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারব না। আমরা দুজনে একসাথে পরকালে চলে যাব। এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। এত ভালোবাসা আমি আগে কখনো দেখিনি। মিরাজ উদ্দিন সত্যিই তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। আমরা স্থানীয় থানায় খবর দিলাম। পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত করল। তারা কঙ্কাল 2টো নিয়ে গেল। আমাদের বলল এগুলো জাদুঘরে রাখা হবে। কিন্তু আমাদের বাড়িতে তখনও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। রাতে কেউ হাঁটাহাঁটি করার আওয়াজ আসত। কখনো কেউ কথা বলার আওয়াজ শুনতে পেতাম। মনে হতো মিরাজ উদ্দিন আর সুমাইজা এখনও এই বাড়িতে আছেন। একদিন আমি আর নাহিদ বাজার থেকে ফিরছিলাম। রিকশাওয়ালা আমাদের দেখে বলল, আপা, আপনাদের বাড়িতে নাকি ভূত থাকে? আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? রিকশাওয়ালা বলল, আমি রাতে এই পথ দিয়ে যাওয়ার সময় দেখেছি আপনাদের বাড়ির ছাদে 2টো ছায়া হাঁটাহাঁটি করে। এই কথা শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি নাহিদকে বললাম, আজ রাতে আমরা ছাদে গিয়ে দেখি। নাহিদ প্রথমে রাজি হল না। কিন্তু আমি জোর করে তাকে রাজি করালাম। রাত 2টোর সময় আমরা ছাদে গেলাম। সেখানে গিয়ে দেখি সত্যিই 2টো ছায়া হাঁটাহাঁটি করছে। তারা আমাদের দেখেও ভয় পেল না। বরং আমাদের কাছে এসে দাঁড়াল। একটা ছায়া বলল, আমরা মিরাজ উদ্দিন আর সুমাইজা। তোমরা আমাদের লাশ খুঁজে বের করে আমাদের উপকার করেছ। এখন আমরা শান্তিতে পরকালে যেতে পারব। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না তো? সুমাইয়ার ছায়া বলল, না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। বরং তোমাদের উপকার করব। আমি তোমাকে একটা গুপ্তধনের কথা বলব। সুমাইয়া বলল, আমাদের বাড়ির পেছনের বাগানে একটা পুরনো আমগাছ আছে। সেই গাছের নিচে আমাদের সব সম্পদ লুকানো আছে। তোমরা সেগুলো নিয়ে নাও। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সেগুলো তো আপনাদের। আমরা কিভাবে নিতে পারি? মিরাজ উদ্দিনের ছায়া বলল, আমাদের কোনো সন্তান নেই। আমরা চাই তোমরা এই সম্পদ দিয়ে ভালো কাজ করো। গরিবদের সাহায্য করো। পরের দিন সকালে আমরা পেছনের বাগানে গিয়ে আমগাছের নিচে খুঁজতে শুরু করলাম। প্রায় 3 ফুট খোদাই করার পর আমরা একটা বড় মাটির হাঁড়ি পেলাম। হাঁড়িতে ভর্তি সোনার গহনা আর রূপার মুদ্রা। আমরা সেই সম্পদ দিয়ে আমাদের এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করলাম। গরিব ছেলেমেয়েরা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে। স্কুলের নাম রাখলাম মিরাজ সুমাইজা স্মৃতি বিদ্যালয়। সেদিনের পর থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। মনে হয় মিরাজ উদ্দিন আর সুমাইজা শান্তিতে পরকালে চলে গেছেন। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় তারা আমাদের উপর নজর রাখছেন। যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, কোনো না কোনোভাবে সমাধান হয়ে যায়। নাহিদের পড়াশোনা ভালো যাচ্ছে। রিফা স্কুলে ভালো রেজাল্ট করছে। রফিকের ব্যবসায় উন্নতি হচ্ছে।
আমি বিশ্বাস করি মিরাজ উদ্দিন আর সুমাইয়া আমাদের পরিবারের উপর আশীর্বাদ রেখে গেছেন। তাদের ভালোবাসার শক্তি আমাদের রক্ষা করছে। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হল কেউ যেন আমার কাঁধে হাত রেখেছে। আমি পিছনে ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু একটা মিষ্টি গন্ধ পেলাম। যেন চন্দনের গন্ধ। আমি বুঝতে পারলাম সুমাইয়া আমার পাশে আছেন। যদিও আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারছি। এই অনুভূতি আমাকে ভয় দেয় না, বরং শান্তি দেয়া। রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে মনে হয় কেউ আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। যেন একজন মা তার সন্তানকে ভালোবাসা দিচ্ছেন। এই অনুভূতি পেলে আমার ঘুম খুব ভালো হয়। নাহিদ একদিন আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের বাড়িতে একটা ভালো শক্তি আছে। আমি যখন পড়াশোনা করি মনে হয় কেউ আমাকে সাহায্য করছে। কঠিন অঙ্কগুলো সহজ মনে হয়। রিফাও একদিন বলল, আম্মা, আমার স্কুলের বন্ধুরা বলে আমি খুব ভাগ্যবতী। আমি যা চাই তাই পেয়ে যাই। আমার মনে হয় কোনো ফেরেশতা আমাদের দেখাশোনা করে। আমি বুঝতে পারলাম মিরাজ উদ্দিন আর সুমাইয়া সত্যিই আমাদের পরিবারকে রক্ষা করছেন। তাদের আত্মা শান্তিতে থাকলেও তারা আমাদের কল্যাণ চান। একদিন আমি বাজারে গিয়েছিলাম। সেখানে একজন জ্যোতিষীর সাথে দেখা হল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনার উপর একটা শক্তিশালী আশীর্বাদ আছে। দুটো আত্মা আপনাদের পরিবারকে রক্ষা করছে। তারা খুব ভালো আত্মা। তারা আপনাদের কোনো ক্ষতি করবে না। জ্যোতিষীর কথা শুনে আমার সন্দেহ আরও পাকাপোক্ত হল। আমি জিজ্ঞেস করলাম, আমার কি করা উচিত? জ্যোতিষী বললেন, আপনি তাদের জন্য প্রার্থনা করুন। তাদের আত্মার শান্তির জন্য দোয়া করুন। আর ভালো কাজ করতে থাকুন। বাড়ি ফিরে আমি পরিবারের সবাইকে জ্যোতিষীর কথা বললাম। আমরা সিদ্ধান্ত নিলাম প্রতি সপ্তাহে মিরাজ উদ্দিন আর সুমাইয়ার আত্মার শান্তির জন্য দোয়া করব। আর আমাদের স্কুলের মাধ্যমে আরও ভালো কাজ করব। দিন যেতে লাগল। আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠল। স্কুলে অনেক গরিব ছেলে মেয়ে পড়াশোনা করতে আসতে লাগল। তারা সবাই খুব মেধাবী হতে লাগল। মনে হতো যেন মিরাজ উদ্দিন আর সুমাইয়া তাদের উপরও আশীর্বাদ রাখছেন। একদিন নাহিদ আমাকে বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম একজন বুড়ো মানুষ আর একজন সুন্দরী মহিলা আমাকে বলছেন, তুমি ডাক্তার হবে। অনেক গরিব মানুষের সেবা করবে। আমি বুঝতে পারলাম এটা মিরাজ উদ্দিন আর সুমাইয়ার নির্দেশ। নাহিদ সত্যিই খুব ভালো ছাত্র হয়ে উঠল। মেডিকেল কলেজে ভর্তি হল। আর রিফাও স্কুলে খুব ভালো ফলাফল করতে লাগল। সে বলত তার স্বপ্নে একজন সুন্দরী খালা এসে তাকে পড়াশোনা শেখান। রফিকের ব্যবসাও দিন দিন ভালো হতে লাগল। সে একদিন আমাকে বলল, আমার মনে হয় আমাদের উপর কোনো ভালো শক্তির আশীর্বাদ আছে। আমি যখনই কোনো সমস্যায় পড়ি কোনো না কোনো সমাধান পেয়ে যাই। একদিন আমি একা বাড়িতে ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে, রুমা, এদিকে আসো। আমি আওয়াজের দিকে গেলাম। দেখলাম সেই গোপন ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরের ভেতর থেকে একটা আলো আসছে। আমি ভয়ে ভয়ে ঘরের ভেতরে গেলাম। সেখানে দেখি একটা পুরনো টেবিলের উপর একটা বই রাখা আছে। বইটি খুলে দেখি সেখানে বিভিন্ন ভেষজ ওষুধের কথা লেখা আছে। মিরাজ উদ্দিন নাকি একজন হেকিম ছিলেন। বইটি পড়ে আমি অনেক কিছু শিখলাম। সেখানে লেখা ছিল কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। আমি এই জ্ঞান ব্যবহার করে আমাদের পাড়ার মানুষদের সেবা করতে শুরু করলাম। যখনই কেউ অসুস্থ হতো আমি তাদের প্রাকৃতিক চিকিৎসা দিতাম। অবাক ব্যাপার হল, সবাই সুস্থ হয়ে যেত। মানুষ আমাকে হেকিম মা বলে ডাকতে শুরু করল। একদিন আমার কাছে একটা ছোট মেয়ে এল। তার মা বলল, আপা, আমার মেয়ের খুব জ্বর। ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না। আমি মেয়েটিকে দেখলাম। তার জ্বর সত্যিই খুব বেশি। আমি মিরাজ উদ্দিনের বই অনুযায়ী একটা প্রাকৃতিক ওষুধ তৈরি করলাম। তুলসী পাতা, আদা, মধু দিয়ে একটা মিশ্রণ বানালাম। মেয়েটিকে সেটা খাওয়ালাম। আশ্চর্যের ব্যাপার হল, কয়েক ঘন্টার মধ্যে তার জ্বর কমে গেল। মেয়েটির মা খুশি হয়ে বলল, আপা, আপনার হাতে নিশ্চয়ই বরকত আছে। আমি বললাম, এটা আল্লাহর রহমত, কিন্তু মনে মনে জানতাম এটা মিরাজ উদ্দিনের গানের বরকত। আস্তে আস্তে আমার নাম ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে চিকিৎসার জন্য আসতে শুরু করল। আমি সবার সেবা করতাম। কোনো টাকা পয়সা নিতাম না। একদিন একটা বুড়ো মানুষ আমার কাছে এল। তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। তার পরিবারের লোকরা বলল, আপা, ডাক্তাররা বলেছে এটা আর ভালো হবে না। আমি মিরাজ উদ্দিনের বইয়ে এই রোগের চিকিৎসা খুঁজে পেলাম।
আমি বুড়ো মানুষটিকে কিছু বিশেষ তেল দিয়ে মালিশ করতে বললাম। আর কিছু ভেষজ ওষুধ খেতে দিলাম। 1 মাসের মধ্যে তার হাত পা নড়াচড়া করতে শুরু করল। 3 মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই ঘটনার পর মানুষ আমাকে অলৌকিক চিকিৎসক বলতে শুরু করল। কিন্তু আমি জানতাম এটা আমার কোনো গুণ নয়। এটা মিরাজ উদ্দিনের জ্ঞান আর সুমাইয়ার আশীর্বাদ। একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নে মিরাজ উদ্দিন আর সুমাইজা আমার কাছে এসে বললেন, তুমি আমাদের গর্ব করিয়েছ। তুমি আমাদের জ্ঞান সঠিক কাজে ব্যবহার করেছ। আমরা তোমার উপর খুশি। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, আপনারা এখন কেমন আছেন? সুমাইজা বললেন, আমরা খুব ভালো আছি। তোমাদের ভালো কাজের কারণে আমাদের আত্মা শান্তি পেয়েছে। এখন আমরা স্বর্গে আছি। মিরাজ উদ্দিন বললেন, তুমি আমাদের জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে দাও। আমার বইটি ছাপিয়ে বিতরণ কর, যাতে আরও মানুষ উপকার পেতে পারে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি তাদের কথামতো কাজ শুরু করলাম। মিরাজ উদ্দিনের বইটি ছাপিয়ে বিনামূল্যে মানুষকে দিতে শুরু করলাম। অনেক মানুষ এই বই পড়ে নিজেরাই চিকিৎসা করতে শিখল। আমাদের পাড়ায় একটা চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিলাম, যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। কেন্দ্রটির নাম রাখলাম মিরাজ সুমাইজা স্বাস্থ্যসেবা কেন্দ্র। নাহিদ মেডিকেল কলেজ থেকে পাস করে এসে এই কেন্দ্রে কাজ করতে শুরু করল। সে আধুনিক চিকিৎসা আর আমার প্রাকৃতিক চিকিৎসা মিলিয়ে রোগীদের সেবা করত। আমাদের এই কাজ দেখে সরকারও আমাদের সাহায্য করতে এগিয়ে এল। তারা আমাদের আরও বড় একটা হাসপাতাল বানিয়ে দিল। আমরা সেখানে অনেক ডাক্তার নার্স নিয়োগ দিলাম। একদিন স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাসপাতাল দেখতে এলেন। তিনি আমাদের কাজ দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, আপনারা সত্যিই অসাধারণ কাজ করেছেন। আমি চাই সারা দেশে এমন সেবা কেন্দ্র গড়ে উঠুক। মন্ত্রী সাহেব আমাদের জাতীয় সম্মাননা দেওয়ার ঘোষণা দিলেন। আমি বললাম, স্যার, এই সম্মান আমাদের নয়। এটা মিরাজ উদ্দিন আর সুমাইয়ার। তাদের জ্ঞান আর আশীর্বাদেই আমরা এই কাজ করতে পেরেছি। সেদিন রাতে আমি আবার স্বপ্ন দেখলাম। মিরাজ উদ্দিন আর সুমাইজা আমার কাছে এসে বললেন, তুমি আমাদের নাম উজ্জ্বল করেছ। আমরা তোমার জন্য গর্বিত। এখন আমাদের আত্মা সম্পূর্ণ শান্তি পেয়েছে। সুমাইয়া বললেন, আমরা এখন তোমাদের ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। তুমি ভালো কাজ করতে থাকো। তারপর থেকে আমি আর তাদের দেখতে পাইনি। কিন্তু তাদের আশীর্বাদ আমাদের সাথেই আছে। আমাদের পরিবার সুখে শান্তিতে আছে। আমাদের সেবা কাজ দিন দিন বিস্তৃত হচ্ছে। নাহিদ এখন একজন বিখ্যাত ডাক্তার। সে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। রিফা এখন নার্সিং পড়ছে। সেও চায় মানুষের সেবা করতে। আজ আমি 36 বছর বয়সী। আমার চুলে পাক ধরেছে। কিন্তু আমার মনে কোনো দুঃখ নেই। আমি জানি আমি একটা সার্থক জীবন যাপন করেছি। মাঝে মধ্যে আমি সেই গোপন ঘরে যাই। সেখানে বসে মিরাজ উদ্দিন আর সুমাইয়ার জন্য দোয়া করি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বিশ্বাস করি মৃত্যুর পরেও ভালোবাসা অমর থাকে। মিরাজ উদ্দিন আর সুমাইয়ার ভালোবাসার শক্তি আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। তারা আমাদের শিখিয়েছে কিভাবে অন্যের সেবা করতে হয়। আজও যখনই আমি কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে তুলি, তখন মনে হয় মিরাজ উদ্দিন আর সুমাইজা আমার পাশে আছেন। তাদের হাত আমার হাতের উপর রেখে আমাকে শক্তি দিচ্ছেন। এই গল্প শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু যারা সত্যিকারের ভালোবাসা দেখেছেন, তারা জানেন ভালোবাসার শক্তি কত বড়। এই শক্তি মৃত্যুকেও জয় করতে পারে। আমি চাই আমার এই গল্প শুনে মানুষ বুঝুক যে পৃথিবীতে এখনও ভালো শক্তি আছে। আমাদের শুধু সেই শক্তিকে চিনতে হবে। আর নিজেরাও ভালো কাজ করতে হবে। মিরাজ উদ্দিন আর সুমাইয়ার মতো আমাদেরও উচিত একে অপরকে ভালোবাসা। আর সেই ভালোবাসার শক্তি দিয়ে অন্যদের সেবা করা। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের সেবার কাজ কখনো শেষ হবে না। আমরা আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব। এটাই মিরাজ উদ্দিন আর সুমাইয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা।